ইন্দিরা এবং সানি পরিবারের বিপক্ষে পালিয়ে গিয়ে বিয়ে করে। আর সেদিন ছিল মঙ্গলবার। আর প্রত্যেক মঙ্গলবার সানিদের গ্রামে ঠিক 7টার সময় কাকুদা নামের এক ভয়ঙ্কর আত্মার আগমন ঘটে। সেদিন যে বাড়ির দরজা বন্ধ থাকে সেই বাড়িরই পুরুষের উপর আক্রমণ করে দেয় কাকুদা, যার ফলে সে হয়ে যায় অভিশপ্ত এবং কুজো। আর এর ঠিক 13 দিন পরই সেই ব্যক্তির মৃত্যু ঘটে। আর বিয়ের কারণে সময় মতো বাড়ির দরজা খুলতে না পারায় সানির উপরেও পড়ে এই আত্মার অভিশাপ। এখন তার কাছে আছে আর মাত্র 13টা দিন। এই কথা যখন ইন্দিরা জানতে পারে সে তখন ধরে নিয়ে আসে ভিক্টর নামের এক অদ্ভুত মডার্ন তান্ত্রিককে। এরপরই শুরু হয় ভয়ঙ্কর কাকুদার সাথে তাদের লড়াই। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সিনে ইস্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আমি প্রেম তোমাদের সাথে আছি। তো শেষমেশ তারা কি পারবে এই ভয়ানক আত্মার অভিশাপ থেকে সানিকে মুক্ত করতে? আর কাকুদা কেনই বা শুধুমাত্র পুরুষদেরকে শিকার বানাতো? এই সবই আমরা জানতে পারবো আজকের গল্পে, যার নাম কাকুদা। গল্পের শুরুতে দেখা যায় একটা নির্জন রাস্তায় একজন লোক বাস থেকে নামে। আর সেই বাসের ছাদ থেকে তার সাইকেলটা নিয়ে চলে যায় তার গ্রাম রাদ্দির উদ্দেশ্যে। তো বাসের কন্ট্রাক্টর লোকটাকে যাওয়ার সময় বলে, এখানে আবার গ্রাম আছে? দেখে তো মনে হচ্ছে এটাই পৃথিবীর শেষ প্রান্ত। তো লোকটা কিছু না শুনেই সেখান থেকে দ্রুত সাইকেল চালিয়ে নিয়ে চলে যায়। লোকটা খুবই তাড়াহুড়ো করছিল আর দ্রুত সাইকেল চালিয়ে তার গ্রামের দিকে আসছিল। আসার পথে সে একটা কাকতাড়ুয়া দেখে খুবই অদ্ভুতভাবে ভয় পেয়ে যায় আর দ্রুত চলে যায় তার এলাকার সবাইও একটা নির্দিষ্ট সময় হতেই দরজা লক করে দেয়। আর সেই সময়টা হচ্ছে প্রতি মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7টা। এই সময় তারা ঘরের সব বড় দরজা লক করে দেয়। তখন দেখা যায় সেখানে প্রত্যেকটা ঘরের মধ্যেই বড় দরজার পাশে একটা ছোট দরজা রয়েছে। তারা সবাই সেই দরজাটা খোলা রাখে। এখন এই ছোট দরজাটা খোলা রাখার কারণটা কি সেটা আমরা গল্পের আগে জানতে পারবো। দেখা যায় সেই লোকটিও তার ঘরে এসে প্রথমে নিজের মেইন দরজা বন্ধ করে, তারপর তার পাশের ছোট দরজাটা খুলে রাখে। ঠিক তার পর মুহূর্তেই দেখা যায় একটা অদৃশ্য শক্তি খুব গর্জন করে আসে সেই গ্রামে আর সেখানকার প্রতিটা বাড়ির দরজায় তাকায়। পরে সে খেয়াল করে সেখানকার একটা বাড়ির দরজা এখনো বন্ধ, অন্য সবার মতো সেই বাড়ির দরজা খোলা নেই। তখন আমরা দেখতে পাই সেই বাড়ির কাপল বিজি ছিল নিজেদের পার্সোনাল সময় নিয়ে, যার ফলে তারা ঘড়ির সময়টা দেখতে ভুলেই যায়। কিন্তু হঠাৎ করে ছেলেটা খেয়াল করে যে 7টা বেজে গেছে, কিন্তু সে তো দরজা খোলা রাখেনি। তাই এবার সে খুব ভয় পেয়ে যায় আর তার স্ত্রীকে ভয়ের সাথে বলে, এখন কি হবে? সময় হয়ে গেছে তার আসার, কিন্তু আমরা তো দরজা খুলে রাখিনি। তারপরে ছেলেটা দৌড়ে আসে দরজার কাছে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আর দেখা যায় তার বাড়ির দরজা নিজে থেকেই খুলে যায় আর এক ভয়ানক আত্মার পা ঝুলে থাকে, অনেকটা দেখতে পচা গলা মাংসের মতো। তো কিছু ভাবার আগেই সেই আত্মা ছেলেটাকে আক্রমণ করে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই কিছু মহিলা মিলে গান গাইছিল। আর এখানেই ওই রাতের ছেলেটাকেও দেখা যায়, যার গলায় সবাই মালা পরাচ্ছে আর তার কাঁধটা অদ্ভুতভাবে ফুলে আছে। আর তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। তো সেই সময় সেখানে সানি নামের একটা ছেলে আসে, যে এখানে মিষ্টি সাপ্লাই করতে এসেছিল। তার সাথে তার বন্ধু কিলবিশও ছিল। তো সে এখানে এসেই সেই ছেলেটাকে বলতে থাকে, কিরে তুই বউয়ের সাথে মজা করতে থাকলি আর দেখ কাকুদা এসে তোর কি অবস্থা করে দিল। এখন তো তোর কাছে মাত্র আর 13 দিনই আছে। এই বলে মজা নিয়ে সে সেখান থেকে চলে যায়। ওই সময় একটা বাচ্চা ছেলে বলে, আচ্ছা কাকা, যদি কেউ সন্ধ্যে 7টায় দরজা না খুলে রাখে তাহলে কি হবে? তখন ওই লোকটা বলে, যদি কেউ এরকম করে তাহলে তার অবস্থা ওই ছেলের মতোই হবে, সে কুঁজো হয়ে যাবে। তখন এই বাচ্চা ছেলে বলে, তারপর কি হবে? তখন তার কাকা জানায়, তারপর 13তম দিনে সে মারা যাবে। আর আমরাও সেটাই দেখি, ওই ছেলেটা আর পৃথিবীতে নেই, সে মারা গেছে ঠিক 13 দিন পর। তো এরপর বাচ্চা ছেলেটা বলে, কিন্তু কাকা এসবের পেছনে কে আছে, কে করছে এইসব? তখন কাকা জানায় কাকুদা। আর সে গ্রামের বাইরে খেতে থাকে আর তারপর প্রতি মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7টায় আসে। আর যেই ঘরে ছোট দরজা বন্ধ পাবে সেই ঘরেরই একজন পুরুষকে সে মেরে ফেলবে। তখন ওই বাচ্চা ছেলেটা জিজ্ঞাসা করে, কি বলছো? শুধুমাত্র পুরুষদের মারে কেন, মহিলাদের মারে না কেন? তখন কাকা বলে, কেন যে মহিলাদের মারে না সেটা তো জানি না, তবে এটা ঠিক মহিলাদের কোনো চিন্তাই নেই। তুইও বড় হওয়া পর্যন্ত নিজেকে সুরক্ষিত ভাবতে পারবি, কারণ সে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষদেরকেই মারে। তাই তুইও বড় হলে তোকে এই সব রকম নিয়ম মেনে কিন্তু চলতে হবে। তারপরে ঘরের ভেতর ঢুকে তারা দরজা লাগিয়ে রুমে চলে যায়। অন্যদিকে আমরা একটা পরিবার দেখতে পাই, যেখানে ইন্দিরা নামের একটা মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ এসেছে। ইন্দিরার বাবা মা যখন ইন্দিরাকে ডাকতে আসে তখন তারা রুমে দেখে রক্ত।
তারা তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। তখন আমরা ইন্দিরাকে দেখি, সে বাথরুমে বসে বলতে থাকে, আমি তো বলেছি আমি বিয়ে করব না, কিন্তু তাও তোমরা রোজ একটা নতুন ছেলেকে নিয়ে আসো, আমার একদম এগুলো ভালো লাগে না। তো এসব বলে সে তার বাবা মাকেও ভয় দেখাতে থাকে সে এবার কিছু একটা করে বসবে। তারপর তার মা বলে, আচ্ছা ঠিক আছে, আর কোনো ছেলেকে আনবো না, তুই যেই ছেলেকে পছন্দ করিস তাকে নিয়ে আয়, তার সাথেই তোর বিয়ে হবে। কি যেন ওই ছেলেটার নাম? তখন ইন্দিরা জানায় সানি। তো এই ইন্দিরাই হচ্ছে সেই সানির গার্লফ্রেন্ড। তো তারপর তার বাবা বলে, আচ্ছা সানিকে ডাক, আমি তাকে দেখছি সে কেমন ছেলে আর কেমন ইংরেজি বলতে পারে। তবে শোন, এখন এই নাটক বন্ধ কর, কারণ আমি জানি কিছুই হয়নি। তারপরে ইন্দিরা বাইরে আসে আর দেখা যায় আসলে সত্যি সত্যি তার কিছুই হয়নি, এইসব রক্তই ছিল না, বরং এইসব তো কাপড়ের রং ছিল। তো এরপর তার বাবা মা নিচে যায় ছেলেপক্ষকে বিদায় করার জন্য, আর তখন ইন্দিরা ছিল বারান্দায়, আর সে পেছনে তাকিয়ে দেখে তাদের একটা রুমের দরজায় সজোরে ধাক্কা দিচ্ছে কেউ। এই রুমের মধ্যে কি রয়েছে আর এর কি রহস্য তা তো আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর একদিন দেখা যায় ইন্দিরা আর সানি বসে বসে কথা বলছে। তখন সানি বলে, দেখ আমি তোর জন্য সব করতে পারবো, নিজের জীবনও দিতে পারবো, কিন্তু এটা পারবো না। আসলে সে ইংলিশ বলার কথা বলছে, সানি তো ইংলিশ ঠিকমতো বলতেই পারতো না। কিন্তু ইন্দিরা বলে, দেখো বাবা তো ইংরেজি টেস্ট চেয়েছে, খুব বড় একটা কিছু চাইনি, কটা দিন ইংরেজিটা শিখে নিলে কি এমন কষ্ট হবে। আসলে ইন্দিরার বাবা টিচার ছিলেন, আর সে চাইতেন তার যে জামাই হবে সে অনেক ভালো ইংলিশ বলতে পারবে। আজ পর্যন্ত সে এটাই দেখে এসেছেন, অন্যরা তো একটু হলেও ইংরেজি বলতে পারত, কিন্তু সানি তো কিছুই পারে না। তাই সানি বলতে থাকে, এটা আমার পক্ষে একেবারেই সম্ভব না। তখন ইন্দিরা রেগে যায় আর বলতে থাকে, আসলে মা ঠিকই বলেন, এই রাত্রি গ্রামের মানুষের পেছনে না পড়তে, এরা সবাই মূর্খ আর অন্ধবিশ্বাসী হয়। এটা শুনে সানি বলে, না না, অন্ধবিশ্বাস না, এই তো দুদিন আগেই আমাদের বুলবুলা কুজো হয়ে মারা গেছে। ইন্দিরা তখন বিরক্ত হয়ে বলে, আবার কেউ কুজো হয়েছে? আরে বোকা, তোমার গ্রামে মহামারী ছড়িয়েছে, তাই চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা করিয়ে দেখো সব চলে যাবে। তা না করে তোমরা এইসব অন্ধবিশ্বাস নিয়ে রয়েছ। এখনো কেউ এইসব বিশ্বাস করে নাকি? সানি তখন বলে, তুই কথায় কথায় আমার গ্রামকে টেনে আনিস কেন? ইন্দিরা তখন বলে, কারণ এই গ্রামেই আমি বিয়ে হয়ে যাব, এই জন্য টানতেই হয়। যাই হোক, এখন আমার কথা ভালো করে শুনে রাখো, বাবা তোমার ক্রাইম ক্ষমা করবে, কিন্তু ইংরেজিতে ভুল কখনোই ক্ষমা করতে পারবে না। তাই আগে তোমাকে ইংরেজি বলতে হবে, তারপরেই তুমি আমাকে বিয়ে করতে পারবে। তাই দ্রুত ইংরেজি বলা শেখো। তো দেখা যায় এরপর সানি পরের দিনই চলে আসে ইন্দিরার বাবার কাছে, আর তার বাবা সানিকে একটা ইংরেজি নোট পড়তে বলে। নোটটা নিয়েই সানি তার মুখস্থ করা নোট পড়ে, কিন্তু পরে দেখা যায় এবার ইন্দিরার বাবা নোট বদলে অন্য কিছু লিখে রেখেছে। কিন্তু ইন্দিরা তো জানতো আগের নোটেরই টেস্ট নেবে বাবা, তাই সানিকে সেটাই শিখিয়ে এনেছে। সে সবাইকে এরকম একটা করে নোট পড়তে দিত। তো তারপর আর কি, ইন্দিরার বাবা সানিকে বের করে দেয়, কারণ সে ঠিক মতো ইংরেজি বলতেও পারে না। তাই সে সানির সাথে তার মেয়ের বিয়ে দেবে না। সেই দুঃখে সানি আর তার বন্ধু বসেছিল একটা সেলুনে, সেখানে সানি অনেক ড্রিঙ্ক করছিল, আর তখনই দেখা যায় দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে। তখন সানি বলে, কিরে কাকুদা এসেছে নাকি? তার বন্ধু বলে, আরে না, আজ তো মঙ্গলবার না, আজকে কেন আসবে? সানি তখন বলে, কে বলতে পারে, এমনও হতে পারে যে কাকুদাও আমার মতো মাতাল হয়ে গেছে। তখন তার বন্ধু বলে, কি বলছিস, কাকুদাও এসব খায় নাকি? তো এরপর দেখা যায় আসলে ইন্দিরা এসেছে। তো ইন্দিরা সানিকে বলে, তুমি আমাকে ভালোবাসো তো? এটা শুনে সানি বলে, এটাও আবার কি জিজ্ঞাসা করার কথা? ইন্দিরা বলে, আমি জানতে চাই, তাই বলো হ্যাঁ কি না। সানি তখন বলে, হ্যাঁ ভালোবাসি। ইন্দিরা বলে, কখনো ধোকা দেবে না তো? সানি বলে, না, কখনোই দেব না। ইন্দিরা তখন বলে, তাহলে চলো, আমি তোমার সাথে পালিয়ে বিয়ে করতে রাজি আছি। এটা শুনে সানি বলে, কিন্তু তোমার মা বাবা? ইন্দিরা বলে, পালিয়ে বিয়ে করার বুদ্ধি ছিল মায়ের, আর বাবা তো বিয়ের পর এমনিতেই রাজি হতে বাধ্য। তো এরপর বিয়ের দিন ঠিক করতে পুরোহিতের কাছে আসে তারা। তখন পুরোহিত বলে, কালকের দিনটা ভালো আছে। এটা শুনে সানির বন্ধু কিলবিশ বলে, সানি কাল হবে না, কারণ কাল কিন্তু মঙ্গলবার। ইন্দিরা তখন বলে, আরে সমস্যা কি, তুমি দরজা খুলে চলে এসো। সানি বলে, এরকম একজন করেছিল, কিন্তু পরে তার একটা জায়গায় দুটো কুঁজো এসে মারা গেছে। সানির বন্ধুও বলে, হ্যাঁ, যে দরজা খুলবে তাকেও বাড়ির ভেতরেই থাকতে হবে, কারণ কাকুদা সম্মান চায়, মানুষ ভেতরে না থাকলে সে অসম্মানিত বোধ করে আর তাকে মেরে ফেলে। তো তাদের এইসব কথা শুনে ইন্দিরা শুধুই বিরক্তই হচ্ছিল। তারপর ইন্দিরা বলে, সানি একটা দিন তো তোমার বাবাও তো এই কাজটা করে দিতে পারেন, তাই না? তখন সানি বলে, হ্যাঁ, এটা তো আমি ভুলেই গেছিলাম। তারপর সানি মঙ্গলবারই ঠিক করে
করে বিয়ের জন্য। ইন্দিরার বাবা রাতে খাবার টেবিলে বসে তার বিয়ে নিয়ে আলোচনা করছিল। তখন ইন্দিরা তার বাবাকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে উঠে চলে যায়। তখন তার বাবা বলে, এক মেয়ে কথাই বলতে চায় না, আর এক মেয়ে কথা বলতে বলতে শেষ করতে পারে না। তারপর আমরা দেখি যে দরজাটা ধাক্কা দেওয়া হচ্ছিল সেই রুমের সামনে ইন্দিরা এসে গোমতী নামের একজনকে ডাকে। তারপর দেখা যায় সে দেখতে একদমই ইন্দিরার মতোই, আর এই গোমতী হচ্ছে ইন্দিরার যমজ বোন। কোনো এক কারণে গোমতী তার রুম থেকে বাইরে আসে না, কারোর সাথে কথাও বলে না। গোমতী শুধুমাত্র ইন্দিরার সাথে প্রয়োজনে কথা বলে। তো আজ যখন গোমতী রুম থেকে বাইরে আসে তখন ইন্দিরাকে সে একটা রিং দেয়। তখন ইন্দিরা বলে, এটা তো তোমার। তখন গোমতী বলে, রেখে দে, আজ পর্যন্ত আমি তোকে কি বা দিতে পেরেছি, শুধুমাত্র সমস্যা ছাড়া। ইন্দিরা তখন তাকে জিজ্ঞাসা করে, আমার সাথে আসবি মন্দিরে? গোমতী বলে, না থাক। তখন ইন্দিরা বলে, আর কত নিজেকে এভাবে শাস্তি দিবি? তো তারপর গোমতী আবারও তার রুমে চলে যায় আর বলে, বাইরে থেকে দরজাটা লক করে যাস। তো তারপর ইন্দিরা তার কথা মতো দরজা লক করে চলে যায়। তো এখানেও গোমতীকে ঘিরে প্রশ্ন আছে, যার উত্তর আমরা গল্পের ভেতরেই পাবো। এইদিকে সানি তার বাবাকে বলে, আমার বন্ধুর আজ বিয়ে, তাই আমাকে যেতে হবে। কিন্তু তার বাবা বলে, আমার কাছে এর থেকেও গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আমাকে যেতে হবে, তুই থাকবি দরজা খুলে দেওয়ার জন্য। তো সানি আসলে তার বাবাকে সাহস করে তার বিয়ের কথাটা বলতেই পারে না। তো এরপর দেখা যায় তার বাবা চলে যায়, কিন্তু মাঝখানে ফেসে যায় সানি। তখনই তার কাছে ইন্দিরার কল আসে আর দেখা যায় সে চেঁচামেচি করে বলতে থাকে, তুমি কোথায়? আমি মন্দিরে অপেক্ষা করছি, পুরোহিতও এসে গিয়েছেন। তো তারপর রিস্ক নিয়ে সানি আসে বিয়ে করার জন্য। বিয়ে করার সময় তার বন্ধু বলে, সানি তাড়াতাড়ি কর, সময় শেষের পথে। এরপর একরকম দৌড়োদৌড়ি করে বিয়েটা সারে তারা দুজন। পরে বাইকে করে এখান থেকে রওনা দিতে যায় তারা, কিন্তু বাইক কোনোভাবেই চলে না। তাই সানি একটা সাইকেল করেই তার বাড়ির দিকে আসতে থাকে। ততক্ষণে ঘন্টা বাজা শুরু হয়ে যায়। এর মাঝেই সাইকেলের প্যাডেলও পড়ে যায়। তাই দৌড়ে সানি চলে আসে তার বাড়ির কাছে আর এসে দ্রুত তালা খোলে, ভেতরেও আসে। কিন্তু তখনই তার বাড়ির ছোট দরজায় জ্যাম লেগে যায়, সেটা কোনোভাবেই খুলতে চায় না। একটা হাতিয়ারও নেয় সানি, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ কাকুদা এসে পড়েছে। আর এসেই তাকে লাথি মেরে নিচে ফেলতেই তার কাঁধ কুঁজো হয়ে যায়। তো পরের দিন একইভাবে সানিকেও বসিয়ে রাখা হয়, ঠিক যেমনটা আমরা আরেকটা ছেলের সাথে গল্পের প্রথমেই দেখেছিলাম। তো দেখা যায় সেখানে সানির বন্ধু ইন্দিরাকে নিয়ে আসে। ইন্দিরা তো এসব দেখে বুঝতেই পারে না যে এখানে হচ্ছেটা কি। তো তারপর সানি বলে, আমার কাঁধে এটা দেখে এখনো কি বলবে যে তোমার এসব বিশ্বাস হচ্ছে না, এসব অন্ধবিশ্বাস? ইন্দিরা বলে, বিশ্বাস হচ্ছে, তবে তোমার রোগের উপর। এটা একটা রোগ যার চিকিৎসার দরকার। আমরা দিল্লি যাব চিকিৎসার জন্য, দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপর সানির বাবা আসলে ইন্দিরা কে সেটা জানতে চায়। তখন কিলবিশ তাকে জানায় যে ইন্দিরার সাথে তার ছেলের বিয়ে হয়েছে, আর এই জন্যই কাল সে বাড়ি থেকে বের হয়েছিল। এই কথা শুনে সানির বাবা সানিকে বকতে থাকে আর বলে, তুই কি পাগল? তোর বিয়ের কথা বললে আমি কি তোকে বিয়ে করতে দিতাম না? তুই আমাকে কেন বললি না? তাহলে আমি থেকে যেতাম, কিন্তু এখন তো আর কিছু করারই নেই। তো সে এই সব কিছুর জন্য ইন্দিরাকেই কথা শোনাতে থাকে আর বলতে থাকে, সব তো কেড়ে নিয়েছো, এখন কি হাতের 13টা দিনও নিয়ে যাবে? ইন্দিরা তখন বলে, বাবা আমি বলছি তো কিচ্ছু হবে না, সানিকে একবার দিল্লি নিয়ে যেতে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরও যখন সানির বাবা রাজি হচ্ছিল না, তখন সানি বলে, বাবা আমি তো এমনিতেই মারাই যাব, তাহলে একটা শেষ চেষ্টা করলে সমস্যাটা কি? আর এটা আমার শেষ ইচ্ছাই মনে করে নিও, ইন্দিরাকে একবার চেষ্টা করতে দাও। তো এরপর আর কিছু বলতে পারে না তার বাবা। এরপর দেখা যায় তারা চলে আসে দিল্লি। তো ডাক্তার এক্স রে করে বলে, এটার জন্য একটা ছোট সার্জারি করলেই হবে, কারণ তার কুঁজোটা সম্পূর্ণ হাড়ের সাথে আলাদা হয়ে আছে, তাই সার্জারি করার সময় সুবিধা হবে। ইন্দিরা তখন বলে, সানি শুনলে, ছোট্ট একটা সার্জারি করলে তুমি ভালো হয়ে যাবে। রাতে একা বসেছিল ইন্দিরা, তখন তার কাছে একজন লোক আসে। সে বলতে থাকে, কি ছোট্ট একটা সার্জারি, তারপর সব ঠিক হয়ে যাবে? এই কথা বলেই লোকটা অদ্ভুতভাবে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তো তারপর কিলবিশ বলে, সার্জারি সফল হয়েছে আর সানি বেঁচে আছে। তারপর ইন্দিরা দৌড়ে সানির কাছে আসে। তখন সানিও তাকে বলে, তার জীবন বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে সানির বাবা তো ব্যান্ড পার্টি নিয়ে অপেক্ষা করছে ছেলের খুশিতে, কিন্তু দেখা যায় এই খুশি বেশিক্ষণ টেকে না। পরদিন সকালে উঠেই ইন্দিরা দেখে সে আগের মতোই আবার কুঁজ হয়ে গিয়েছে। তারপর আর কি, তারা ফিরে আসার জন্য লিফটে ওঠে। সেখানে যে লোকটা হাসছিল ছোট্ট সার্জারি বলে, সে এসে দেখা করে ইন্দিরার সাথে। আর এই লোকটার নাম ভিক্টর। আর ভিক্টর হচ্ছে ভূতের শিকারী। তাই ভিক্টর তার নিজের কার্ড ইন্দিরাকে দেয় আর বলে, পৃথিবীতে এমন কিছু আছে যা সায়েন্স দ্বারা প্রমাণ করা যায় না, যদি আমার কখনো দরকার হয় আমার সাথে যোগাযোগ করে নিও। তো তারপর
আমরা সানির বাবাকে দেখি। সে যখন তার ছেলের এই অবস্থা দেখে তখন সে খুবই রেগে যায় আর কিচ্ছু বলে না। অন্যদিকে ভিক্টর তার কাজ করছিল, একটা ভূতকে মুক্তি দিচ্ছিল। তখন তার কাজের শেষে ইন্দিরার কল আসে আর তাকে তার গ্রামে আসতে বলে ইন্দিরা। তারপর ভিক্টর আসে ইন্দিরার কাছে। ইন্দিরা ভিক্টরকে বলে যাই করবে সব লুকিয়ে করতে হবে। তখনই সেখানে সানি আসে আর বলে আমি মরবো জানি, তুই তার জন্য নিজের জীবনকে কেন ঝুঁকিতে ফেলবি? ইন্দিরা বলে তো আর কি করব বলো, এখানে যা যা হচ্ছে তা শুধু দেখে যাব, তোমার মৃত্যুর জন্য অপেক্ষা করব? তো তারপর ভিক্টর বলে কোনো চিন্তা করো না, কেউ মরবে না, ভিক্টর চলে এসেছে, এবার কারোর কিচ্ছু করতে হবে না। তবে হ্যাঁ, সময় কম আছে, তাই চলো দ্রুত কাজ শুরু করা যাক। তো এরপর তারা 4 জন আসে সেই ক্ষেতে কাকতাড়ুয়ার কাছে। ভিক্টর তার মেশিন থেকে একটা সিগন্যাল পায়, তাই সে সবাইকে নিয়ে যায় সেই ক্ষেতে। এরপর দেখা যায় সে তার ক্যানভাসে ছবি আঁকা শুরু করে, যার মাধ্যমে সে একটা ক্লু পাবে। আর ভিক্টর ছবি আঁকার সময় কি যেন বিড়বিড় করে বলে যাচ্ছিল, যার জন্য কাকুদাও জেগে ওঠে। আর ইন্দিরা, কিলবিশ, সানি খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে দ্রুত পালাতে থাকে। তবে কাকুদাও তাদের 3 জনকেই তাড়া করে বেড়াচ্ছিল, তাই এই 3 জন ভয়ে ভিক্টরকে এসব আঁকাআঁকি করা থামিয়ে দিতে বলে। ইন্দিরা তাকে তার হুঁশে ফিরিয়ে আনে। তো তারপরেই ভিক্টর সেই ছবিটা দেখে যেটা সে নিজের হাতে এঁকেছিল। তো তারা দেখতে পায় ভিক্টর এর মধ্যে এঁকেছে একটা কুয়ো আর একটা চিল আর 2টো পায়রা। ভিক্টর বলে আমি যদি আর 2 মিনিট পেতাম তাহলে এই কেস এখানেই সমাধান করে দিতাম। তো তোমরা কি কোনো কুয়ো সম্পর্কে জানো যেখানে জল নেই? তো তারা কেউই তো মনে করতে পারে না এরকম কিছু আছে কিনা। তাই ভিক্টর বলে আমি ক্ষেত থেকে ভূতের অডিও ফ্রিকোয়েন্সি রেকর্ড করেছি, এখন এই মেশিন সেটা হিন্দিতে ট্রান্সলেট করে দেবে। তারপর তারা সবাই মিলে সেটা শুনতে থাকে আর এর মাধ্যমে একটা বাড়ি সম্পর্কে তারা জানতে পারে আর সেই অনুযায়ী সেখানে তারা চলে আসে। ভিক্টর সেই বাড়িতে একটা লেখা পায় যেখানে বলা ছিল এখানে সব রকমের আঘাতের ব্যথার চিকিৎসা করা হয় আর যে এই চিকিৎসা করে তার নাম গুগ্গু। এদিকে কিলবিশ বলে আমাদেরকে এই সব ঘোড়ার কাজ দিয়ে সে ঘুরে ঘুরে বেকার সব জিনিসপত্র দেখছে আর আমাদের দিয়ে কাজ করাচ্ছে, তাকে দিয়ে কি আদৌ কিছু হবে? আমি এখনো বলছি একে দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে শুধু শুধু বোকা বানানোর চেষ্টা করছে আর অনেক টাকা পয়সা হাতিয়ে পালিয়ে যাবে। তো ইন্দিরা তাদের কথায় বিরক্ত হয়ে যায়, তাই সে তাদেরকে বলে চুপচাপ ভালো করে দেখে কাজ করতে। তো ভিক্টর ওইদিকে ফিল করে কিছু তো একটা যাচ্ছে তার আশপাশ দিয়ে। এদিকে এরা মাটি খুঁড়ে একটা কঙ্কাল পায়, যা দেখে তারাও শকড হয়ে যায়, কারণ তারা তো ভেবেছিল ভিক্টর হয়তো শুধু শুধুই ভণ্ডামি করছে, কিন্তু এখন তো দেখা যায় সত্যি সত্যি সে কাজের কাজ করছে। তো তারপর ভিক্টরকে তারা দেখায় যে এখানে তারা কঙ্কাল পেয়েছে। তো তখনই দেখা যায় ভিক্টর একটা জিনিস হাতে নিয়ে এসে বলে কেস সমাধান হয়ে যাবে আগামী 48 ঘন্টার ভেতর। ইন্দিরা তখন বলে কিন্তু সানির কুজো তো যেমন ছিল তেমনই আছে। ভিক্টর তখন বলে সেটা তো আত্মার মুক্তি পেলেই চলে যাবে, তাই এখানে যা যা আছে সেগুলো তাড়াতাড়ি তুলে আনো। কিন্তু তখনই সেখানে ভূত কাকুদা চলে আসে আর কাকুদাকে দেখেই ভিক্টর বলে ও তাহলে এই হতে সেই ভূত। তো এরপর সে বলতে থাকে হ্যালো স্যার, আমি কি কথা বলতে পারি? তো কাকুদা এখানে তার কোনো কথাই কান দেয় না, আগে তাকে তার পাওয়ার দিয়ে দূরে উড়িয়ে ফেলে দেয়। এরপর সে বাকিদের দিকে তাকালে কিলবিশ আবারও সেই কবরকে মাটি চাপা দিয়ে দেয়। আসলে সে অতিরিক্ত ভয়ই সেই কাজটা করছিল। তো পরে দেখা যায় ইন্দিরার কাছে কাকুদা চলে আসে, কিন্তু ইন্দিরা তার হাতের মশাল দিয়ে তাকে ভয় দেখালে কাকুদা সেখান থেকে চলে যায়। তো এরপর তাদের কাজটা আর সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ কাজ করেই ফেরত আসতে হয়। পরে ভিক্টর বলে ইস আর 2 মিনিট পেলে আমি এই কেসটা ওখানেই সমাধান করে আসতাম। তখন কিলবিশ বলে এই ভিক্টর আবার তোর এই 2 মিনিট কি তোর শেষ হয় না? ভিক্টর তখন বলে সমস্যা নেই, এখনো সমাধান হতে পারে, এই যে তার একটা জিনিস আমি নিয়ে এসেছি। কিলবিশ তখন বলে আরে তুই তোর টুপি চুরি করে এনেছিস, এখন তো সে আসবেই, এটা তুই কি করলি? আমাদের সবাইকে মার খাওয়ানোর পরই তো শান্তি হবে। এরপর ভিক্টর তার নিজের কাজ শুরু করে দেয়। তখন ভিক্টর বলে আমি আপনাকে হেল্প করতে চাই কাকুদা, আপনি স্বর্গে চলে যান, সেখানে আমি গত সপ্তাহতেই 2টো সুন্দরী ডাইনিকে পাঠিয়েছি, সেখানে গিয়ে আপনি এনজয় করুন, এখানে কেন আপনি রাতে বিরাতে ঘুরে সময় নষ্ট করছেন? এত কিছু বলার পরও কোনো কাজ না হলে ভিক্টর একদম নিরাশ হয়ে বসে পড়ে। আর তখনই ভিক্টর সেই টুপির মধ্যে কিছু একটা লেখা দেখে। অন্যদিকে ইন্দিরার বাবা আসে দেখা করতে। তখন তিনি সানিকে জিজ্ঞাসা করেন আর কতদিন আছে তোমার হাতে? ইন্দিরা বলে বাবা এসব কেমন ধরনের কথা? ইন্দিরার বাবা বলে আসলে আমার বিশ্বাস হচ্ছে না তাই জিজ্ঞাসা করছি, এটা কিভাবে সম্ভব? আর সানি আমি
জানি তুই আমার মেয়েকে খুবই ভালোবাসিস। এখন ভালোবাসা মানে তো স্যাক্রিফাইস করা, তাই না? এখন ধর কাল যখন তুই মারা যাবি তখন তুই ভেবে দেখ লোক আমার মেয়েকে দেখে কি বলবে। বলবে ওই যে সানির বিধবা যাচ্ছে, তাই তুই তার জন্য এইখান থেকেই একটা ছেলে পছন্দ কর, এই দায়িত্ব তোর। তো তখনই সেখানে ভিক্টর আসে আর সে ইন্দিরার সাথে কথা বলতে চাইছিল ওই টুপির লেখাটা নিয়ে। আর ইন্দিরার বাবা ভিক্টরের ইংরেজি বলা দেখে তাকেই পছন্দ করে ফেলে। আর ইন্দিরা ভিক্টরের পরিচয় দেয় সানির ফ্রেন্ড হিসেবে। তো সানিকে তারপর ইন্দিরার বাবা বলে তুই চাইলে কিন্তু এই বন্ধুত্বের সম্পর্ককে আত্মীয়তার সম্পর্কে রূপ দিতে পারিস। সানি তখন আর কিছুই বলে না, সে খালি চুপচাপ সবকিছু শুনেই যায়। এদিকে ভিক্টরের দেওয়া টুপিতে লেখা ছিল দ্য গয়াল সার্কাস। ইন্দিরা এটা পড়ে বলে এটার মানে কি। তারপর ভিক্টরটা আর্টিকেল দেখায় আর বলে আমাদেরকে এই লোকটার সাথে কথা বলতে হবে, আমাদের আশা ভরসা এখন এই লোকটাই। অন্যদিকে বাইরে যাওয়ার সময় গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিল সানি। তখন ইন্দিরা বলতে থাকে এই ভিক্টরটা কোথায় যে আছে। সানি তখন বলে তোর জন্য কত কিছু করছে ভিক্টর, তাই না? ইন্দিরা তখন বলে আমার জন্য না, বল আমাদের জন্য। তখনই সেখানে ভিক্টর আসে আর সাথে সাথে গাড়ি স্টার্ট করে। ইন্দিরা তখন সানিকে বলে তুই সত্যি যেতে চাস না? সানি বলে আমি গিয়ে কি করব, বেকার তোমাদের মধ্যে কাজের সমস্যা হবে। ভিক্টর তখন বলে আমার মনে হচ্ছে সানি ঠিকই বলছে। তো তারপর ইন্দিরা বাইকে উঠে পড়ে আর যা দেখে সানির খুবই জেলাস ফিল হয় এবং মন খারাপ করে। তখন সানি বলে যাওয়াটা কি খুবই জরুরি ইন্দিরা? ইন্দিরা তখন বলে হ্যাঁ, লড়াইটা মাঝখানে ছাড়তে পারবো না, এর শেষ দেখেই ছাড়তে হবে। ভিক্টর তখন বলে ইন্দিরা ঠিকই বলছে। তো তারপর তারা দুজন চলে যায়। এরপর সানি একটা চিঠি লিখে বসে আর বলে ইন্দিরা আমি তোকে খুবই মারাত্মকভাবে ভালোবাসি, আর ভালোবাসার মানে তো স্যাক্রিফাইস করা, তাই আমি মরে যাওয়ার পর তুই ভিক্টরের সাথে বিয়ে করে নিস। ভিক্টর খুবই ভালো ছেলে, তোর জন্য অনেক করছে, তাই আমার শেষ ইচ্ছা ভেবে তুই আমার কথাটা রাখিস। তারপর এইসব লিখে গলায় দড়ি দেয় সানি। অন্যদিকে আমরা ভিক্টর আর ইন্দিরাকে দেখি, তারা একজন লোকের সাথে দেখা করতে আসে যার নামে আর্টিকেল বের করেছিল ভিক্টর। তো ইন্দিরা লোকটাকে বলে আপনি রাত্রির ব্যাপারে কি জানেন? লোকটা বলে আসলে গয়াল সার্কাস থেকে আমরা 4 জন মিলে সেই গ্রামে গিয়েছিলাম আজ থেকে প্রায় 65 বছর আগে। সেখানে আমাদের সার্কাস শেষে সব টাকা জমা করত একজন, তাই তাকে সবাই গুল্লাক বলতো। সে সবসময় বলতো তার কাছে একটা জাদু আছে, সে যে কারোর পেছনে ডান পা রাখলেই তার ব্যথাটা সব ঠিক হয়ে যেত। গ্রামের সবার এরকম উপকার করার জন্য তাকে সবাই খুব সম্মান করত। তারপর সার্কাসের দল সময় মতো চলে যায়, কিন্তু গুল্লাক সেই গ্রামেই ফেসে যায় আর তারপর থেকেই তার খবর আসাও বন্ধ হয়ে যায়। ভিক্টর বলে এভাবে কিভাবে বন্ধ হলো? লোকটা বলে বললাম যা সেটাই সত্যি, এর চেয়ে বেশি আমি আর কিছু জানি না। তো তারপর তারা দুজন সেখান থেকে চলে আসে আর আসার পথে ভিক্টর ইন্দিরাকে বলে তার মানে গুল্লাকি কাকুদা। ইন্দিরা তখন বলতে থাকে কিন্তু সে এইসব কেন করছে? তো উত্তরে ভিক্টর জানায় এটাই তো খুঁজতে হবে। ইন্দিরা জিজ্ঞাসা করে কিভাবে? ভিক্টর বলে চলো আগে, তারপর ভেবে দেখবো। এরপর বাড়ি ফিরে তারা দেখে আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে আছে। পরে সানির বাবা এসে বলে কি তোমার নাটক শেষ হলো? ইন্দিরা বলে সানি কোথায়? তার বাবা বলে আমার ছেলে প্রথমবার এরকম কাজ করেছে, তোমার জন্য সে গলায় দড়ি দিয়েছিল। তো এরপর সানি বাইরে আসে। তখন তার বাবা ইন্দিরাকে বলে তুমি একা বিরক্ত করে তোমার মন ভরেনি, তাই একটা ইংলিশ তান্ত্রিককে নিয়ে এসেছো। তারপর সে ইন্দিরাকে সেখান থেকে চলে যেতে বলে। ইন্দিরাও বেচারি কষ্ট পেয়ে বাড়ি চলে আসে। বাড়ি আসার পর তার বোন গোমতী তার কাছে আসে তার সাথে কথা বলার জন্য। গোমতী বলে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, ছোটবেলায় পড়েছিলি না? ইন্দিরা বলে ছোটবেলাতে তো এটাও পড়েছিলাম, নিজের পায়ে হেঁটে কিছু করার কথা, তো সেটা কি তাহলে মিথ্যে? গোমতী বলে সম্পূর্ণ সঠিক না, আবার সম্পূর্ণ মিথ্যাও না। যদি বদলাতে পারো তাহলে ভালো, আর যদি না বদলাতে পারো তাহলে মেনে নিতে শেখো। ইন্দিরা তখন বলে যেমনটা তুই করেছিস তাই না? কি এমন ভুল করেছে সানি আর তার গ্রামের লোকেরা, যার শাস্তি এই গুল্লাক তাদেরকে দিচ্ছে? আরে যেই গ্রাম তাকে ঘর দিল, ছাদ দিল আর খাবারও দিল, সেই গ্রামের সাথে এই আচরণ সে কেন করছে? তখন গোমতী গুল্লাকের গলায় বলে আর সেই গ্রামের লোকেরাও তার ঘর জ্বালিয়ে দিয়েছে। ইন্দিরা তখন বলে কি বললি? সেই সময় গোমতী আবার নর্মাল হয়ে যায় আর বলে কি বললাম আমি? ইন্দিরা তখন জিজ্ঞাসা করে এক্ষুনি তো গুল্লাকের ব্যাপারে বললি। গোমতী তখন জিজ্ঞাসা করে গুল্লাক? আমি তো কিছুই বলিনি। ইন্দিরা বলতে থাকে আরে একটু আগেই তো বললি ঘর জ্বালিয়ে দেওয়ার কথা। এটা শুনে গোমতী বলে কি সব বলছিস, যা তুই ঘুমোতে যা, তোর ঘুমের প্রয়োজন, আমারও ঘুম এসেছে, আমি আসছি। তারপর গোমতী তার ঘরের দরজা লাগিয়ে ভেতরে চলে যায়। ইন্দিরা তার রুমে এসে কল করে ভিক্টরকে আর বলে ভিক্টর তোমাকে আবারও গ্রামে আসতে হবে। ভিক্টর তখন বলে আমি তো এখনো যাইনি,
একজন বন্ধু পেয়েছি, তার বাড়িতেই আছি। তখন ইন্দিরা জিজ্ঞাসা করে কোথায় আছো। তার কাছ থেকে ঠিকানা নিয়ে ইন্দিরা চলে আসে ভিক্টরের কাছে। আর সে ভিক্টরকে সবকিছু খুলে বলার পর ভিক্টর বলে, আমি কি সেই লোকটার ঠিকানা পেতে পারি? ইন্দিরা তখন জিজ্ঞাসা করে কোন লোকের ঠিকানা। ভিক্টর বলে ওই যে গোমতী গুল্লাকের ব্যাপারে বলছে তার ঠিকানা। ইন্দিরা তখন বলে এরকম কোনো লোকই নেই। ভিক্টর তখন জিজ্ঞাসা করে তাহলে কি মহিলা? ইন্দিরা বলে হ্যাঁ, আর দিদি ঘর থেকে বের হয় না, কারণ সে মানুষ খুব একটা পছন্দ করে না, আর সে আমারই বোন। তো ভিক্টর জিজ্ঞাসা করে তাই নাকি, তো সে বাইরে যায় না কেন? ইন্দিরা তখন বলে আসলে কিছু বছর আগে একদিন সকালে দিদির পায়ে মাটি লেগেছিল, তো এরপর ধীরে ধীরে সময় বাড়ে, আর আমরাও জানতে পারি যে দিদি রাতের বেলা কোথাও চলে যেত, পরে সকালে রাস্তায় খেতে পাওয়া যেত। তারপর গ্রামের লোকেরা কথা বানানো শুরু করে, তাই ডাক্তারকে দেখানোর পর জানা যায় তার ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে। তো রোগের সম্পর্কে জানতে পারলেও কোনো চিকিৎসা পাওয়া যায় না তার, কিন্তু মানুষজনের কথার কারণে দিদি নিজেকে ঘরে বন্দি করে ফেলেছে। তার সেফটির জন্য আমরা বাইরে থেকে দরজা লক করে রাখি। এইসব কথা শুনে ভিক্টরেরও খুব খারাপ লাগে। একটা রোগকেও গ্রামের লোকেরা কি থেকে কি করেছে। এরপর ভিক্টর একটা ডিভাইস দিয়ে বলে এটা গোমতীর বডিতে রাখবে, আর পরে আজ রাতে তার ঘরের দরজা বন্ধ না করে খুলেই রেখে দেবে, তবে নিজের মা বাবার দরজা কিন্তু বন্ধ করবে। তো তারপর আমরা তাকে ফলো করব। ইন্দিরা তখন জিজ্ঞাসা করে কেন? ভিক্টর তখন বলে এই গুল্লকের সাথে কোনো না কোনো ভাবে গোমতী অবশ্যই জড়িয়ে আছে, কিন্তু এটা সে নিজেও হয়তো জানে না। তাই আমার ধারণা গোমতীর কাছ থেকে আমরা কিছু একটা জানতে পারবো, তাই তাকে ফলো করতে হবে। তো তারপর ভিক্টরকে একটা ভূত হাত ধরে টানে, আর তখন ভিক্টর বলে আরে একটু অপেক্ষা কর, আমি জরুরি কথা বলছি, বিরক্ত করিস না। তো ইন্দিরা তো এইসব দেখে খুবই অবাক হয়ে যায়, সে কতটা স্বাভাবিকভাবে ভূতের সাথে কথা বলছে। তো তারপর সেখান থেকে ইন্দিরা বাড়ি চলে আসে, আর দেখা যায় রাতের বেলা তাদের বাড়িতে ভিক্টর এসেছে গোমতীকে ফলো করার জন্য, কিন্তু ইন্দিরা উঠতেই পারছিল না, কারণ তার মা পাশে তাকে ধরে ঘুমিয়েছিল। এদিকে ভিক্টর এসে দেখে দরজা কেউ ধাক্কা দিচ্ছে, তাই সে দরজা খুলে দেয়, আর সেখান থেকে বেরিয়ে আসে গোমতী। যেহেতু ভিক্টর জানে না গোমতী ইন্দিরারই যমজ বোন, তাই সে ভেবেছে গোমতী হয়তো ইন্দিরা। তাই সে গোমতীকে বলে আরে ইন্দিরা, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমাকে আমি বলেছিলাম না আজ আমরা গোমতীকে ফলো করব, তাই তুমি তার দরজা খুলে রেখো। এখানে তুমি নিজেই দরজা বন্ধ করে আছো, আর নিজের এরকম হাল কেন বানিয়ে রেখেছো? কিন্তু গোমতী কোনো কথা না শুনে সোজা হাঁটা শুরু করে। ভিক্টর তখন বলে আরে কোথায় যাচ্ছ কথা না বলে? ভূত খোঁজার জন্য নিজেকে ভূত বানানোর কি দরকার? তারপর পেছন থেকে ইন্দিরা ডাক দিলে ভিক্টর ভয় পেয়ে যায় আর বলে তুমি এখানে? ইন্দিরা বলে হ্যাঁ, আমি ইন্দিরা, আর ও হচ্ছে গোমতী। ভিক্টর তখন বলে ও তোমরা তাহলে যমজ বোন? ইন্দিরা বলে হ্যাঁ। তো এবার চলো, দিদি হেঁটে কোথায় যাচ্ছে সেটা দেখতে হবে। তারপর তারা দুজন গোমতীকে ফলো করা শুরু করে। গোমতী একটা জায়গায় এসেই থেমে যায়, আর পরে আবারও রাস্তা চেঞ্জ করে। ভিক্টর বলে বেচারি হয়তো রাস্তা ভুলে গিয়েছিল। ইন্দিরা তখন বলে চুপ করো আর আসো ফলো করো। অন্যদিকে সানি রাতের বেলা সেলুনে আসে কিলবিশের কাছে, আর তাকে বলে কাল তো আমার মৃত্যুর শোক মানানো হবে, কারণ আমার শেষ দিন আজ, আর কখনোই হয়তো এখানে আসার সুযোগ হবে না। কিলবিশ তখন বলে হ্যাঁ, কথাটা তো তুই ঠিকই বলেছিস, আর হবে না, তাই আমরা শেষবারের মতো ড্রিঙ্ক করি, তুই অপেক্ষা কর, আমি মদ নিয়ে আসি। সানি তখন বলে আরে আমি ইন্দিরার কথা বলছি। কিলবিশ তখন বলে ইন্দিরা? সানি বলে হ্যাঁ, ইন্দিরার সাথে দেখা করতে আমার খুবই ইচ্ছে করছে, শেষবারের মতো। কিলবিশ তখন বলে এখন? সানি বলে হ্যাঁ এখনই। অন্যদিকে গোমতীকে ফলো করতে করতে তারা দুজন খেতে চলে আসে। তখনই ভিক্টর বলে তার বিয়ের কথা ভাবনি আর? ইন্দিরা বলে সবাই রিজেক্ট করে দিয়েছে। ভিক্টর বলতে থাকে কি কমতি আছে তার মধ্যে? একটা মেয়ে যে দিনে বের না হয়ে রাতে বের হয়, মানুষের সাথে নয় ভূতের সাথে মেশে, কি কম্বিনেশন। ইন্দিরা তখন বলে আরে কি করছো, চলো দিদিকে ফলো করতে হবে। ওইদিকে বাইকে করে সানি আর কিলবিশ আসছিল। তখন কিলবিশ বলে সানি স্বর্গে গিয়ে তুই কাকুদার মাকে জিজ্ঞাসা করিস তো কাকুদাকে কি খেয়ে জন্ম দিয়েছে, যে মরেও মরছে না। তখন তারা দেখে সামনে দিয়ে গোমতী আসছে, কিন্তু তারা ভাবে এটা ইন্দিরা, তাই বাইক সরাতে গিয়ে দুজনেই বাইক থেকে পড়ে যায়। তো তারপর ইন্দিরা এসে বলে সানি তুই এখানে কি করছিস? কিলবিশ বলে সে তো তোমার সাথে শেষবারের জন্য দেখা করতে চাইছিল। তারপর ইন্দিরা সানিকে ভিক্টর বলে তোমাদের দেখা দেখি হয়ে গেলে আমি আমার কাজ সারি। সানি বলে কাজ তো আপনারই, আমি তো শুধু দেখছি। ভিক্টর তখন বলে তোমাদের দেখার জন্য আবার তাকে হারিয়ে না ফেলি। সানি জিজ্ঞাসা করে কাকে?
ভিক্টর বলে ওই যে গোমতীকে। এই সময় সানি বলে সে গোমতী ছিল, কিন্তু কোথায় যাচ্ছে? কিলবিশ বলে আমি ডেকে আনছি। তখন ভিক্টর বলে আরে ডাকিস না ভাই, সে জেগে যাবে। সানি জিজ্ঞাসা করে সে কি ঘুমোচ্ছে? তো এরপর সে বলতে থাকে ইন্দিরা এসব কি হচ্ছে? এখানে ইন্দিরা বলে গোমতী গুল্লাকের ব্যাপারে কিছু একটা জানে, আর আমরা তাকে ফলো করে সেটাই জানার চেষ্টা করছি। সানি তখন বলে এই গুল্লাকটা আবার কে? ভিক্টর বলে কাকুদার আসল নামই হচ্ছে গুল্লাক। তো সানি বলে কিন্তু গোমতী কি করে জানতে পারে এই ব্যাপারে? তো তারপর এইসব কথা বলার মধ্যেই সেখানে অট্ট হাসি শুরু করে গোমতী। তাই তারা চারজন এসে দেখে গোমতী ওই কাকতাড়ুয়ার সামনেই এসে এইভাবে হাসছে। হাসতে হাসতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই কাকুদার আত্মাও জেগে ওঠে আর তাদের দিকেই আসতে শুরু করে। ভিক্টর তখন আগুন দেখিয়ে তাকে থামাতে চায়, কিন্তু কিলবিশ তখন আগুনটা ওই কাকতাড়ুয়ার মধ্যেই দিয়ে জ্বালিয়ে দেয়। পরে সেই আগুনের ভেতর থেকে কাকুদা বেরিয়ে আসে। যখন কিছুতেই কাকুদাকে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন ইন্দিরা এসে বলে আমাকে কালামান্ডি গোয়েল পাঠিয়েছে এটা জানার জন্য যে তোমার ঘর বাড়ি কিভাবে আর কারা জ্বালিয়েছে। এটা শোনার পরে কাকুদা চলে যায় গোমতীর ভেতরে, আর গোমতী শূন্যে উঠে পড়ে। তার সাথে তার চোখ হয়ে যায় সাদা। কাকুদা তখন গোমতীর মাধ্যমে বলে আমি অনেক খুশি ছিলাম এই রাত্রি গ্রামে, সবাই আমাকে খুবই ভালোবাসতো, শুধুমাত্র গুগ্গু বাদে। সেও মানুষের ব্যথা সারিয়ে দেওয়ার কাজ করত। তাই সে ভাবতে শুরু করে আমার কারণে তার রোগী কমে যাচ্ছে। তারপর যখন সে অনেক চেষ্টা করার পরও আমাকে গ্রাম থেকে বের করতে পারলো না, তখন সে গঙ্গার সাহায্য নেয়। ভিক্টর তখন জিজ্ঞাসা করে এই গঙ্গাকে? কাকুদা জানায় শিবুর মা, সে বিধবা ছিল। গঙ্গার ঘরে তো যাওয়া দূরের কথা, তার সাথে কথা বলাও বারণ ছিল। কিন্তু আমি শিবুকে খুব পছন্দ করতাম। এক মঙ্গলবার সন্ধ্যায় শিবু এসে আমাকে বলল গঙ্গা কোমরে মোচড় খেয়েছে আর সে খুবই কষ্ট পাচ্ছে। তাই সে আমাকে বলতে থাকে আমি যেন গিয়ে ঠিক করে দিই। কিন্তু আমি তাকে অনেক মানা করেছি, কারণ আমি মহিলাদেরকে চিকিৎসা করি না। কিন্তু তার এতবার অনুরোধ করায় আমি আর মানা করতে পারিনি। আর সে আমাকে এত অনুরোধ করেছিল কারণ এই সম্পূর্ণ গ্রামে একমাত্র আমিই ছিলাম যাকে সে নিজের আপন ভাবত। তারপর আমি কিছু করার আগেই সেখানে গ্রামের লোকদেরকে নিয়ে চলে আসে গুগ্গু, আর আমাদের সম্পর্ককে একটা খারাপ নাম দিয়ে অনেক মারধর করতে থাকে। তারপর আমার ঘরটাও তারা জ্বালিয়ে দেয়। আমি সেই সন্ধ্যায় সব ঘরের দরজায় নক করি, কিন্তু কেউ দরজা খোলেনি। সেই সাথে গুগ্গু শিবু আর গঙ্গাকে তার বাড়ির পেছনেই মেরে কবর দিয়ে দেয়। আর আমরা যে আগে কবরটা দেখেছিলাম সেটা ছিল সেই মা ছেলের কবর। তাই কাকুদার আত্মা সেই বাড়ির আশেপাশেও ঘুরে বেড়াতো। এরপর কাকুদার আত্মা বলতে থাকে আমি এরপর পালাতে পালাতে চলে আসি এই জায়গাতে, আর এখানে এসেই এখানকার কাকতাড়ুয়ার সাহায্য নিতে চাই ঠান্ডা থেকে বাঁচার জন্য। তারপর 13 ঘন্টা আমি কষ্ট আর যন্ত্রণা থেকে এখানেই মারা যাই। সেই সন্ধ্যায় আমার জন্য কেউ দরজা খোলেনি, তাই এখন সব ঘরে শুধুমাত্র আমার জন্য আলাদা করে একটা দরজা খোলা থাকে। যদি কেউ সেই দরজা না খুলে রাখে তাহলে আমি তাকে 13 দিনের মধ্যে যন্ত্রণা দিয়ে তাকে মেরে ফেলি। আমি আমার সে এক এক ঘন্টার হিসেব এদের থেকে এক এক দিনের মাধ্যমে নিই। এসব শুনে ভিক্টর বলে মিস্টার গুল্লাক আপনি একদম ঠিক করেছেন, আসলে এই মানুষটাই হয় বোকা, কিন্তু আপনি তো ভূত, তাই আপনি বোঝেন বেশি। এবার বলুন তো এই অভিশাপ থেকে কি করে কাটানো যাবে? তখন কাকুদা রেগে বলে কখনো কাটানো যাবে না, এটা আমার অভিশাপ, যা কখনোই যাবে না। ভিক্টর বলে কিন্তু আপনার এরকম মনে হয় না যে এইবার আপনার এসব থেকে অবসর নেওয়া উচিত? মানে শিব ও গঙ্গাও তো আপনার জন্য উপরে অপেক্ষা করছে। তো তারপর কালামান্ডিও চলে আসবে কয়েক সপ্তাহের মধ্যে। এরপর আপনারা একসাথে মিলে সেখানে খুশিতে থাকবেন। কাকুদা বলে তার সুপারিশ নিয়ে এসেছিলে বলে আজ শেষবারের মতো ছাড়ছি, না হলে এখান থেকে কেউ প্রাণে ফিরত না। তো তারপরে গোমতীর ভেতর থেকে চলে যায় কাকুদা। এরপর গোমতীকে নিয়ে চলে আসে তারা। আর ভিক্টর বলে সেদিন কাকুদা ইন্দিরাকে ছেড়ে দিয়েছে গোমতী ভেবে, আর আজ ছেড়ে দিয়েছে কালামান্ডির জন্য। খুব কনফিউজিং ব্যাপার হয়ে যাচ্ছে। আমাকে যে করেই হোক কাকুদাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে হবে। সানি তখন বলে এই ভূতের আবার কিসের কষ্ট? ভিক্টর বলে যখন তুই ভূত হবি তখন বুঝবি। এরপর ইন্দিরা বলে এইভাবে বলো না। তারপর ভিক্টর বলে সরি, আর বলতে থাকে যাই বলো সব ভূতের কষ্টের পেছনে একটা শয়তান মানুষই দায়ী থাকে। ইন্দিরা বলে হ্যাঁ, তো এবার আগে ভাবো কি করা যাবে। সানি বলে আর কিছুই হবে না, আমার কাল শ্রাদ্ধ খেতে চলে এসো সবাই, আর কোনো পথই নেই। ভিক্টর বলে একটা পথ আছে, যেভাবে জাদুকরের প্রাণ তোতার মধ্যে থাকে ঠিক সেইভাবেই কাকুদার শক্তি থাকে তার পায়ের মধ্যে, তাই সেই পা কেটে দিতে হবে। সানি বলে আরে ভাই এটা ভূতের পা, তুমি কি করে কাটবে? ভিক্টর বলে না আমি কাটবো না, আমি আজ পর্যন্ত কোনো ভূতের সাথে এরকম খারাপ আচরণ করিনি। তো তারপর কিলবিশ বলে তাহলে তুই ভূত শিকারী হলি কেন? তখন ভিক্টর বলে তুই পা কেটে ফেল না। এটা শুনে কিলবিশ বলে না ভাই, আমি তো চুলই ভালো করে কাটতে পারি না ঠিক মতো। গোমতীকে বলো, সে তো এমনিতেই কাকুদার ফেভারিট,
ভিক্টর তখন বলে না, সে নরম মনের মানুষ। সেই সময় গোমতী বলে, আপনি তো স্ট্রং, তাহলে আপনি করে দিন না। ভিক্টর তখন বলে, আমি তো ভূতকে মুক্ত করি ছবি আঁকার মাধ্যমে, এরকম কাটাকাটি করে না। তো গোমতী তারপর তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়, কারণ ভিক্টর এর মধ্যে গোমতীকে পছন্দ করে ফেলেছে, তাই সে তার কথাও শুনলো। তো এরপর ভিক্টর আর ইন্দিরা বাইরে আসেন। তখন ইন্দিরা বলে, কাকুটা তো মঙ্গলবার আসে একমাত্র, তাও আবার নিজের ইচ্ছায়। ভিক্টর তখন বলে, হ্যাঁ, কিন্তু এবার আসবে আমাদের ইচ্ছায়। আগে রাত্রিতে একটা বাড়ি বের করতে হবে যেখানে কোনো পুরুষ নেই। তো তারপর তারা প্ল্যান করা শুরু করে। এদিকে মরার জন্য সব প্রস্তুতি নিচ্ছিল সানি, আর অন্যদিকে ভিক্টররা অপেক্ষা করছিল কাকুদার। তারা ইচ্ছা করে সেই ছোট দরজাটা ভেঙে দেয় যাতে করে কাকুদার রেগে চলে আসে, আর সেই রকমই হয়। তবে যখনই ভিক্টর সুযোগ বুঝে পাটা কাটতে যায় তখনই সেখানে চলে আসে সানি। আর আসলে সানি ভেবেছিল ইন্দিরা বিপদে আছে, তাই সে চলে আসে। কিন্তু এতে করে কাকুদা দেখে ফেলে ভিক্টরকে যে সে তার পা কাটতে চায়। তাই কাকুদা ঢুকে যায় গোমতীর বডিতে আর মারধর শুরু করে দেয়। এখন কাকুদা গোমতীর ভেতরে থাকলে তো আর পা কাটতে পারবে না, তাই ভিক্টর গোমতীকে জলে চুবিয়ে তার ঘুম ভাঙায়। পরে সে তাদেরকে বলে গোমতী যেন না ঘুমায়, তাহলে এই কাকুদা তার ভেতরে চলে আসবে। তো এরপর ভিক্টর নিয়ে আসে গুগ্গুর বাড়ি শিবু আর তার মায়ের বডি জ্বালিয়ে দিতে, আর সে সেই কাজটা করেও নেয়। তবে সেখানে এসে কাকুদা তাকে মারতে চেষ্টা করে, আর ওই সময় সেই গোমতী এসে কাকুদার ধ্যান তার দিকে করে নেয় আর কাঁচি দিয়ে দেয় ভিক্টরকে তার পা কাটার জন্য। ভিক্টরও ওই সময় মতো তার পা কেটে দেয়, যার ফলে কাকুদা হঠাৎ করেই হারিয়ে যায় আর তার অভিশাপও চলে যায়। তারপর দেখা যায় সে গোমতী না, বরং ইন্দিরা ছিল। তো তারপর তার সানির কাছে আসে আর দেখতে পায় সে একেবারে সুস্থ হয়ে গেছে। তখন গোমতী ভিক্টরকে বলে, আমার সাথে কি সম্পর্ক ছিল কাকুদার, কিছু কি জানতে পারলেন? ভিক্টর তখন বলে, আসলে কাকুদা বেঁচে থাকার সময় গ্রামবাসীদের থেকে অবহেলা পেয়েছে, তাই সে তার মতো বাকিদেরকে আপন ভাবত, যেমন শিবুর মা, গঙ্গা আর মরে যাওয়ার পর তুমি। এরপর গ্রামের সবাই খুশি হয়ে যায় ভিক্টরের প্রতি, তারা তাকে অনেক ধন্যবাদ দেয় এই গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য। এরপর ভিক্টর গোমতীর থেকে বিদায় নিয়ে চলে আসে বাসে। বাসে ওঠার পর ভিক্টর তার আঁকা ছবিটার মধ্যে একটা ক্রস লিখে উড়িয়ে দেয়, কারণ তার এই কেসটা সমাধান হয়েছে। কিন্তু এই ছবিটা উঠতে উঠতে পরে সে কাকতাড়ুয়ার উপর। তারপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই একটা লোক দরজায় শব্দ পেয়ে দরজা খোলে আর দেখে আসলে এখানে কিছু ছেলে মজা করছে। তাই সে রেগেমেগে দরজা লাগিয়ে যাওয়ার সময় দেখে আবারও শব্দ হচ্ছে, আবারও দরজা খোলে, কিন্তু এবার যেন সে কোনো মারাত্মক কিছু একটা দেখে ফেলেছে, যার জন্য সে খুবই চিৎকার করে ওঠে। হতে পারে এই গ্রামের অভিশাপ এখনো কাটেনি, হতে পারে কাকুদা আবার ফিরে এসেছে, হয়তো তার প্রতিশোধ নেওয়া এখনো বাকি। তো এই দৃশ্যের মাধ্যমে এই মুভির গল্পটিও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি প্রেম ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর কোনো রেকমেন্ডেশনস থাকলে সেটাও জানাবে। এরকমই লেটেস্ট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। আমাদের আবারও দেখা হবে এমনই কোনো নতুন বা পুরনো রোমাঞ্চকর ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, ধন্যবাদ।